নমস্কার, আমি কৌশিকী রায় সরকার, এম ফার্টিলিটি ইউনিটের ইনচার্জ। গতবারের এপিসোডটায় আমরা দেখলাম যে যখন একজন দম্পতি নিজেরা চেষ্টা করে 6 মাস বা 1 বছরের মধ্যে সন্তান সম্ভব হতে পারছেন না, তখন আমরা বললাম যে আপনারা স্ত্রীরোগ বিশেষজ্ঞের সঙ্গে কনসাল্ট করুন। এবং স্ত্রীরোগ বিশেষজ্ঞরা যারা গাইনোকোলজিস্ট, যারা আমাদের বন্ধু, তারা বেসিক কিছু টেস্ট করাতে দেন এবং সেই টেস্টগুলি করিয়ে যদি সেগুলি নর্মাল আসে তাহলে আমরা বলি যে আবার কিছু বেসিক ট্রিটমেন্ট লাইক ফলিক অ্যাসিড, অ্যান্টিঅক্সিডেন্টস দিয়ে আবার অপেক্ষা করা এবং দেখা যে 1-2 বছরের মধ্যে বাচ্চা আসছে কিনা। যদি এটা হচ্ছে তখনই যখন সমস্ত রিপোর্ট নর্মাল এসছে, মানে পেশেন্ট আপনার মিসেস মানে ভদ্রমহিলা নিজে নিজে ঠিকঠাক সময় তার যে ডিম্বাণু নিঃসরণ হচ্ছে, ভদ্রমহিলার টিউবসগুলি পেটেন্ট আছে এবং হাজবেন্ডের বা পার্টনারের শুক্রাণুর লেভেল ঠিক আছে। কিন্তু যদি এরকম হলো যে এই 3টে জায়গাতেই কোনো না কোনো সমস্যা রয়েছে, যেমন টিউবসগুলি পেটেন্ট নেই, মানে ফ্যালোপিয়ান টিউবগুলি ব্লকড, সেক্ষেত্রে কিন্তু শরীরের মধ্যে ডিম্বাণু বা শুক্রাণু মিলতে পারছে না, কিংবা ডিম্বাণুর সংখ্যা অত্যন্ত কম, যেটা এখনকার দিনে প্রায়শই দেখা যাচ্ছে, ইভেন ইয়াং পেশেন্টসদেরও দেখা যাচ্ছে, যেটা ভাবাই যায় না, হয়তো বাইরে থেকে তো কোনোভাবেই নয়। মানে ইনিশিয়াল ট্রান্স অ্যাবডোমিনাল সোনোগ্রাফিতেও অনেক সময় ডিম্বাণুর সংখ্যা ঠিক নজরে পড়ে না, কিন্তু যখন টিভিএস করা হচ্ছে বা একটি বিশেষ পরীক্ষা আছে AMH বলে, সেটা যখন করা হচ্ছে তখন দেখা যাচ্ছে যে ডিম্বাণুর সংখ্যা এবং ডিম্বাণুর পরিমাণ খুব কম আসছে। সেক্ষেত্রে অথবা শুক্রাণুরও পরিমাণ কম, সেটা তো অবশ্য খুব সহজ উপায়ে বোঝা যায়, যেমন শুক্রাণু পরীক্ষা, বীর্য পরীক্ষা তো যে কোনো জায়গাতেই হতে পারে, তবে যে কোনো জায়গার বীর্য পরীক্ষা বা জায়গা থেকে কোনো বিশেষ জায়গা থেকে, যেমন ভালো জায়গায় কোনো ফার্টিলিটি ইউনিট থেকে বীর্য পরীক্ষাটা আরো জরুরি, কারণ সেখানে বীর্য পরীক্ষাটা সঠিকভাবে হয়। তো এই কারণে, যেমন ধরুন আজকে দেখা গেল যে ফ্যালোপিয়ান টিউব বন্ধ, বা ডিম্বাণুর সংখ্যা কম, বা শুক্রাণুর সংখ্যাও কম, কিংবা জরায়ুতে গঠনগত কোনো অসুবিধে, বা জরায়ুতে টিউমার মানে জরায়ুতে ফাইব্রয়েড হয়ে রয়েছে, কিংবা ফাইব্রয়েডের জন্য শুক্রাণু ঠিক যেতে পারছে না, কর্নুয়াল ব্লকেজ হয়ে রয়েছে, অথবা দেখা যাচ্ছে যে এন্ডোমেট্রিওমা, ওভারিতে সিস্ট হয়ে রয়েছে, পলিসিস্টিক ওভারি রয়েছে, অথবা এন্ডোমেট্রোসিস রয়েছে, এইগুলির বিভিন্ন কারণ যদি ধরা পড়ে, তাহলে কিন্তু আমি বলবো আমাদের পরামর্শ মতো স্ত্রীরোগ বিশেষজ্ঞের কাছে কিছুদিন থেকে কিছু ট্রিটমেন্ট করিয়ে, বেসিক ট্রিটমেন্ট করে, বেশি সময় নষ্ট না করে আমাদের রিপ্রোডাক্টিভ স্পেশালিস্টের কাছে কিন্তু চলে আসাটা শ্রেয়। রিপ্রোডাক্টিভ স্পেশালিস্ট মানে হচ্ছেন যারা আপনাকে সাহায্য করবে কিভাবে অ্যাসিস্টেড রিপ্রোডাকশনের মাধ্যমে কিভাবে আপনি তাড়াতাড়ি মা হতে পারবেন, বা আপনারা কিভাবে তাড়াতাড়ি পেরেন্টস হতে পারবেন। এক্ষেত্রে যদি টিউব ব্লক থাকে তাহলে IVF বলে একটি পদ্ধতি আছে, যেটার কথা আজকে বলবো। IVF কিন্তু 40 বছর আগে আবিষ্কৃত, এবং এত বছরে, এই 40 বছরে কিন্তু 80 লাখ বাচ্চা সারা পৃথিবীতে জন্মে গেছে। তবুও IVF নিয়ে সাধারণ মানুষের মনে ভীষণ ভীতি। তার কতগুলো মেন কারণ আমি আজকে বলি। 1 নম্বর হচ্ছে, IVF করলে কি ক্যান্সার হয়? এই কাল পরশু আমাকে একজন জিজ্ঞেস করে গেছেন। IVF কিন্তু কোনোভাবেই ক্যান্সার করে না। এই যে 80 লাখ বাচ্চা জন্মেছে, সেই 40 বছরে কিন্তু কোনো ক্যান্সার রিপোর্টেড হয়নি, যেটা বিকজ অফ IVF। 2 নম্বর হচ্ছে, IVF করাতে গেলে কি খুব ব্যথা লাগে, খুব কষ্ট হয়, ইনজেকশনগুলো অনেকদিন ইনজেকশন নিতে হয়, একদম বিছানায় শুয়ে থাকতে হয়। IVF এর ইনজেকশন কিন্তু অ্যাবসলিউট পেনলেস, যেটা দিয়ে ডিম্বাণু বড় করা হয়, সেই ইনজেকশনগুলি নিজেরা পেশেন্ট নিজে নিতে পারে, বাড়িতে নিতে পারে, অ্যাবসলিউটলি পেনলেস, অনেকটা ইনসুলিনের মতন পেটে নেওয়া যায়। আর যেটা বাচ্চা ইমপ্লান্ট করার পরে যেগুলো দেওয়া হয়, সেগুলি আজকাল সেগুলিতেও ইনজেকশন দিলে সেগুলিও পেনলেস ইনজেকশন এসে গেছে, অথবা ইনজেকশনের জায়গায় ভ্যাজাইনাল ট্যাবলেটস বা ভ্যাজাইনাল জেল এগুলিও এসে গেছে। সুতরাং IVF পেনফুল নয়। 3 নম্বর হচ্ছে, IVF যেদিন করা হয়, মানে যেদিন মেইনলি ওভাম পিক আপ করা হয়, সেদিন কিন্তু হসপিটালাইজড হওয়ার কোনো, মানে হসপিটালে থাকা, রাত্রি যাপনের কোনো দরকার হয় না। 4 নম্বর হচ্ছে, IVF যেটা আমরা বললাম যে IVF হলেই কি, বাচ্চা হলেই কি, IVF এ সন্তান সম্ভব হলেই কি আমাকে 9 মাস শুয়ে থাকতে হবে, এটাও একদম ভুল ধারণা।
কারণ আইভিএফ এ কিন্তু প্রথম 15 দিনটাই হচ্ছে যেটা ন্যাচারাল প্রেগনেন্সির থেকে তফাৎ। ওই সময় আমরা ন্যাচারাল প্রেগনেন্সিতে 15 দিনটা আমরা বুঝতেই পারি না কোন সময় ওই 15 দিনটা পেরিয়ে যায়। আর এখানে আইভিএফ এ আমরা ইমপ্লান্ট করার পরে 15 দিন পরে রক্ত পরীক্ষা করি। ওই 15 দিনটাই হচ্ছে একটুখানি ডিফারেন্ট, যেটা আমরা একটু পেশেন্টকে সচেতন থাকতে বলি। তার মানেও কিন্তু এই নয় যে বাড়িতে বসে থাকা, আমরা বলি যে হালকা কাজ করতে পারবেন, যদি অফিসে গিয়েও যদি বসে ডেস্ক জব হয় করতে পারবেন, শুধু নিচু হতে বা পেটের ওপর অকস্মাৎ চাপ যেন না পড়ে, কনস্টিপেশন যেন না হয়, কাশি যেন না হয়, এই কতগুলো জিনিস যদি আমরা সাবধান থাকতে পারি তাহলে কিন্তু আইভিএফ এর তারপরের যে জার্নিটা সেটা কিন্তু একদম নর্মাল প্রেগন্যান্সি জার্নির মতনই। এছাড়াও যেটা ইম্পর্টেন্ট হচ্ছে আর একটা, যেটা যে আইভিএফ বাচ্চা মানে কি আমার বাচ্চা নয়, এটাও একদম ভুল ধারণা। আইভিএফ কিন্তু আমারই ডিম আর আমারই হাজবেন্ডের শুক্রাণু দিয়ে তৈরি করা জিনিস। মানে আপনি পেশেন্ট হলে আপনার যদি ডিম্বাণুর সংখ্যা ভালো হয় বা গুণগত মান ঠিক হয়, তাহলে আপনারই ডিম্বাণু নেওয়া হবে ওভাম পিক আপ করে, এবং হাজবেন্ডের শুক্রাণু নেওয়া হবে, নিয়ে তাকে শরীরের বাইরে, যেটা ইনভিট্রো ফার্টিলাইজেশন, শরীরের বাইরে তাকে নিষেক করিয়ে আপনার গর্ভে দিয়ে দেওয়া হবে। সুতরাং আইভিএফ মানেও কিন্তু বাইরের বাচ্চা নয়। হ্যাঁ, যে ক্ষেত্রে ডিম্বাণুর সংখ্যা একদম নেই বা মাসিক বন্ধ হয়ে গেছে, সেক্ষেত্রেও কিন্তু আইভিএফ হয়। সেখানে আমরা ডিম্বাণুটা ব্যাংক থেকে নিয়ে আমরা আইভিএফ করতে পারি। গর্ভকে আমরা এমনভাবে ওষুধ দিয়ে তৈরি করতে পারি যে সেই গর্ভ অন্য মানে নন মেনোপজাল, যেটা মেনস্ট্রুয়াল গর্ভের মতন, মানে যাদের মাসিক নিয়মিত হয় তাদের গর্ভের যে অবস্থা, সেই রকম গর্ভের অবস্থা করিয়েই আমরা সন্তানটাকে তার মধ্যে দিতে পারবো। সো এগুলি হচ্ছে যেগুলি ভুল ধারণা, যেগুলো এত বছর ধরে চলে আসছে। আমি নিজে ইসরায়েলে 12 বার একজনকে স্টিমুলেট করতে দেখেছি, তখন ইসরায়েলে ডোনার সাইকেল ছিল না। সেজন্য সুতরাং এটা আজকে থেকে অনেক বছর আগের কথা বলছি। এখন ওষুধ ইনজেকশন আরো ইমপ্রুভড হয়ে গেছে, এখন এতবার করতেও হয় না, এবং এতবার করলেও কিছু হয় না। কিন্তু 12 বার আমি বলবো না, আমি কোনোভাবেই প্রমোট করবো না। সেখানে 1 বার 2 বার 3 বার আমরা আইভিএফ করতেই পারি, চেষ্টা করতেই পারি। যদি হলো খুব ভালো, নাহলে আমরা ডোনার সাইকেলেও যেতে পারি। ডোনার সাইকেলের সুবিধাটা হচ্ছে যে ডোনারের বয়সটা কম হয়। আমাদের এখন ইন্ডিয়ান এআরটি লতে আমরা 23 বছরের ওপর থেকে ডোনার নিতে পারি। সেক্ষেত্রে আমাদের ডিম্বাণুর গুণগত মান ভালো হওয়ার চান্স থাকে। সো এইটা হচ্ছে আইভিএফ সম্বন্ধে যে ভুল ধারণা, সেগুলির নিরাময়। আর আইভিএফ হচ্ছে খুব সহজ একটা পদ্ধতি, সেটা আমি আমার পরের ভিডিওতে আবার বলবো, ডিটেলসে বলবো। আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ।